হ্যালো ভিউয়ার্স, মনির ফিলিং চ্যানেলের পক্ষ থেকে আমি মিষ্টি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। আরাফ, মুজিব আর সোহাগ দাঁড়িয়ে আছে ছোট্ট একটা গলিতে। অপেক্ষাতে আছে একটি বড় সুযোগের। কখন সেই বহু প্রতীক্ষের অপেক্ষার বৃষ্টি নেহা বাড়ি থেকে বের হবে। রাতটা তখনও গাঢ় হয়নি। আরাফ ভালো করেই জানে নেহা রাত কটার সময় বাড়ি থেকে বের হয়ে তার পাশের বাড়ির সামনে ছোট কাকার বাড়িতে যায় তার কাজিনদের সাথে গল্প করতে। এটা নেহার প্রতিদিনকার রুটিন। আর নেহাকে যেতে হবে এই গলি দিয়েই, যেখানে দাঁড়িয়ে আছে আরাফ, মুজিব আর সোহাগ। ভাই আসছে না কেন? ও কটা বাজে? এই তো ভাই 9টা বাজে প্রায়। রেডি হও, এখনই সে আসবে। ভাই কিছু মনে না করলে তোমার পরে আমি কিন্তু করতে চাই। হারামি আগে আসুক তারপর। ওকে তো তুলে নিয়ে যাইব, কেউ বাঁচাতে পারবে না, তবে তোমার পরেই আমি সুযোগ চাই। শয়তান একটা। ওই চুপ চুপ, নেহা আসছে। নেহার মন খুব খারাপ। গতকাল ঘটে যাওয়ার ঘটনাগুলো নিয়ে নেহা অনেকটাই চিন্তিত। বারবার নিলয়ের কথা অকারণেই নেহার মনে চলে এসেছে। নেহা অজান্তেই নিলয়ের কথা ভেবেছে। বারবার নেহার এটা মনে হয়েছে, আদনান সাহেবের সাথে নিলয়ের কি সম্পর্ক? দেখতে ইনোসেন্ট মনে হলেও নিলয়ের চোখে এক ধরনের হিংস্রতা আছে, যা আরাফের জার্গের সময় আমি খেয়াল করেছি। কিন্তু কেন সে এরকম কিছুই বলে না? নেহা এইসব ভাবতে ভাবতে আরাফদের খুব কাছে চলে আসে। হঠাৎই নেহা খেয়াল করে পেছনে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। নেহা থেমে পেছনে তাকিয়ে দেখে মুজিব দাঁড়িয়ে আছে। নেহা থমথম খেয়ে এক প্রকার চমকে উঠে জিজ্ঞেস করে, কি ব্যাপার মুজিব ভাই, তুমি এখানে? নেহার কথার কোনো প্রত্যুত্তর করে না মুজিব। মুজিবের দৃষ্টি নেহার মুখ থেকে বুক অব্দি সীমাবদ্ধ। নেহা সেটা খেয়াল করে নিজেকে সামলে মুজিবকে কিছু বলতে চাপে, তখনই পেছন থেকে শুনতে পায়, হাই জানু, কেমন আছো? নেহা চমকে ওঠে। ঘুরে তাকিয়ে দেখে আরাফ আর সোহাগ দাঁড়িয়ে আছে। নেহা একটা বড় ঢোক গেলে পরিস্থিতি কিঞ্চিত বুঝতে পেরে চিৎকার দিতে যাবে, তখনই আরাফ বলে, নেহা সরি, আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে সত্যিকারের অর্থে ভালোবাসো। আমি সরি বলছি সব কিছুর জন্য। আমাকে মাফ করে দাও আর ফিরে এসো আমার কাছে। কথা দিচ্ছি তোমাকে আর কোনো প্রকার অসম্মান করব না। বি নেহা কিছু বলতে পারেনি। আর পেছন থেকে মুজিব অজ্ঞান হওয়ার স্প্রে জনিত রুমাল নেহার মুখে চেপে ধরে। তারপর নেহাকে আরাফেরা ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। শুনশান পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকার শব্দ, চারপাশে নীরবতা ভেদ করে মাঝে মাঝে শাসা করে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মেইন রাস্তা থেকে অনেকখানি দূরে তিনজন ছেলে দাঁড়িয়ে, হাতে রিভলভার। ওই তিনজন ছেলে সামনে পায়ে দড়ি বাঁধা একজন লোক বসে আছে। গায়ে প্রচন্ড রকমের রক্ত জমাট বাঁধা চিহ্ন, আর গাল পেয়ে মাথার লোহার রড দিয়ে মারা ক্ষত থেকে রক্তের স্রোত নিচে গড়িয়ে পড়ছে। হাঁটু ভাঁজে বসে থাকা লোকটা বারবার মৃদু চিৎকারে বলছে, আমাকে ছেড়ে দে। কিন্তু কেউ তার কথা শুনছে না। সবটা যেন অন্ধকার রাতে ঝেঁঝি পোকার শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ ঠাস করে একটা গুলির শব্দ শোনা গেল। ভয়ে সব আটকে উঠল। শুকনো পাতার মর্মর শব্দকে সঙ্গী করে আর ঝেঁঝি পোকার বিদঘুটে শব্দকে উপেক্ষা করে কয়েক জোড়া পা যেন সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর সবটা যেন ধোঁয়াশা। রাফিন দেখতে পায় চারজন লোক কালো পোশাক পরে তার পেছনের দিক দিয়ে আসছে, আর তাদের হাতে একটা করে পিস্তল। কিন্তু রাফিন তাদের কাউকেই কোনো দিন দেখেনি। একদম অপরিচিত চারজনের মুখ। অবশ্য রাফিন তাদের মুখও দেখতে পারছে না। পুরো মুখে লম্বা করে বড় মাথার টুপি ঝুলানো, যেটা বড় রেনকোটে থাকে। রাফিনের কাছে আসতেই চারজন রাফিনের পেছনে সোজা হয়ে সারিবদ্ধভাবে দাঁড়ালো। রাফিনের মনে পড়ে একটা গুলির শব্দ হয়েছিল, কিন্তু গুলিটা কার বা কোথায় লেগেছে রাফিনের তা একদম খেয়াল করা হয়নি। রাফিন
জ্যোৎস্না রাতে গাছের ফাঁক দিয়ে ধেয়ে আসা মৃদু চাঁদের আলোয় খেয়াল করে তার সামনে 3 জন লোকের মধ্যে একজন মাটিতে পড়ে আছে, আর ওদের দুজনকে ঘিরে ওদের পিছনে আরো 4 জন লোক। রাফিন স্পষ্ট দেখতে পায় রাফিনকে যারা মারতে এসেছিল তারা হলো আরাফের লোক, শাফিন, শাওন আর রাহিল। আর যে গুলি খেয়ে পড়ে আছে সে হলো রাহিল। শাফিনরা এতক্ষণে পালিয়ে যায়নি, তার কারণ ওদের পেছনে অচেনা আগন্তুক দাঁড়িয়ে। তোর নাম সাপিন? রাফিনের পেছনে থাকা কোনো সবার মধ্যে নেতা গেছের আগন্তুক একজন ব্যক্তি কথাটা বলল। রাফিন সে মুখের দিকে তাকায়, কিন্তু মুখটা ঢাকা, তাই সে কাউকেই দেখতে পেল না। জি জি ভাই, আমার নাম সাফিন। তুতলাচ্ছিস কেন? তোর নাম সাপিন সেটাও জানি, তুই থাকিস কোথায় সেটাও জানি, তোর জন্মসাল, তারিখ, মাস, কি করিস, কখন কোথায় যাস, সকালে ব্রেকফাস্ট করিস, কখন বাথরুমে যাস, সবটাই জানি। আপনারা কারা? মৃত্যুর দত্ত। এটা দেখেছিস? .56 পুরো লোড। তোকে মারার অনুমতি নেই, না হলে ডেঞ্জার বয়েসের গ্যাংয়ের কাছে এ অবধি কেউ বেঁচে ফিরেনি। তবে ভালো হয়ে যা, লাস্ট ওয়ার্নিং, যা। শাফিন কয়েকবার ঢোক গিলে চোখ বড় করে আগন্তুকের দিকে তাকায়। মনে মনে কয়েকবার বলেই ফেলেছে সে, কিভাবে আমি এই গ্যাংয়ের সামনে পড়লাম? এই গ্যাং তো সহজে কারোর সাথে শত্রুতা করে, আর যার সাথে শত্রুতা করে তাকে তো মেরেই ফেলে, আমাকেও মারবে। শাফিন ধপ করে হাঁটু মুড়ে বসে যায়। ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি কোনোদিনও আর কোনো কিছু করব না। আমি আপনাদের গ্যাংয়ের অনেক নাম শুনেছি, কিন্তু কোনোদিন দেখিনি। আমি এটাও জানি আপনারা কিভাবে মারেন। প্লিজ ভাই, আমাকে মারবেন না, আমি কখনো আর কিছু করব না। তোকে বললাম না মারবো না, তুই যা, 5 সেকেন্ডের মধ্যে এখান থেকে চলে যাবি, তাহলে মেরে ফেলবো। শাফিন আর শাওন দৌড়ে চলে আসে তাদের থেকে। শাফিন ভেবেছিল পেছন থেকে তাদের গুলি করা হবে, কিন্তু না, সেরকম হয়নি। তাই শাফিন খুশি হলো, কপালে বেশ বড় রকমের চিন্তার ছাপ। হ্যালো মিস্টার রাফিন, আপনিও চলে যান, তবে হ্যাঁ, আজকের এই রাতের কথা আপনি ভুলে যাবেন না, মনে করার একদমই চেষ্টা করবেন না। আর ধন্যবাদ। রাফিনকে বসা থেকে তুলে হাত পা থেকে দড়ি খুলে অজানা লোকগুলোর মধ্যে থেকে সেই আগন্তুক লোকটি কথা বলে। তারপর আর না দাঁড়িয়ে সোজা চলে আসে তারা। রাফিন সেখানেই দাঁড়িয়ে হা হয়ে যায়, কারণ এত কাজ থেকেও সে জেন্ডার ভয়েস গ্যাংকে ধরতে পারল না। সারা বাংলাদেশ প্রশাসন খুঁজে বেড়াচ্ছে এই গ্যাংকে। অনেক অফিসারদের মনে এই জেন্ডার ভয়েস গ্যাং নিয়ে নানা রকম চিন্তা, কিন্তু এরা আসলেই খারাপ না। রাফিন বন থেকে বের হওয়ার পুরো সময় ধরে কেবল এই গ্যাংটাকে নিয়েই ভেবেছে। খুব স্পিডে গাড়ি চলছে, শাসা গাড়ির শব্দ যেন বিকট হয়ে আধা শোয়া এক ঘুমন্ত নারীর ঘুম ভাঙিয়ে কানে এসে প্রবেশ করেছে। ঘুমন্ত মেয়েটা হলো নেহা, মুখে কাপড় বাঁধা, গাড়ির ভেতরটা পুরো অন্ধকার। কয়েক মিনিট লাগলো নেহা কোথায় আছে সেটা বোঝার জন্য, তারপর ওর সাথে কারা আছে সেটাও বুঝে নিল। আরাপ, মুজিব আর সোহাগ। নেহা চিৎকার দিতে পারছে না, কারণ ওর মুখে শক্ত করে কালো জামা বাঁধা, কেবল মুখ দিয়ে গঙ্গানির শব্দ শোনা যাচ্ছে। আরাপ বুঝে গিয়েছে নেহার চেতন ফিরে এসেছে। ঘুমের স্প্রে অনেকখানি সময় ধরে কাজ করেছে, না হলে এতক্ষণে অনেক সমস্যা হতো এই নেহাকে নিয়ে। আর একটু অপেক্ষা করো জানো, তোমাকে আমরা রাজপ্রাসাদে নিয়ে যাব, তারপর সেখানে অজস্র সুখ আর সুখ, মজা হবে, মস্তি হবে। আমাকে চড় আর অপমান করার মজাটা তোমাকে বোঝাবো জান। নেহার মুখে কোনো কথা বের হচ্ছে না, শব্দহীন ভাবে নেহা বারবার বলে চলেছে, কিন্তু নেহার সেই বলা কথাগুলো বাহিরে বের হচ্ছে না, কেবল চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ করে নেহা খেয়াল করে কোনো একজনের হাত তার স্পর্শকাতর জায়গা ছোঁয়ার জন্য স্ফূর্তভাবে এগিয়ে আসছে উপরের দিকে। নেহার এবার ছটফট করতে লাগলো, ঝাঁকুনিতে হাত দুটো নিচে নেমে গেল। চোখ বেয়ে অজস্র পানির মৃদু স্রোত বেয়ে পড়ছে নিচে। আবারও কয়েক মিনিট পর সেই জোড়া হাত উপরের দিকে উঠে আসতে লাগলো। নেহা কিছুই করতে পারছে না, আবারও ঝাঁকি দিল, কিন্তু এইবার সেই দুটো হাত
আর সরে গেল না। নেহা ঘুরে তাকিয়ে দেখে মুজিব তাকে পেছন থেকে ঝাপতে ধরে আছে, আর তারই হাত দুটোর গন্তব্যের খুব কাছে আসতেই ধুম করে গাড়িটা ব্রেক করলো। আরাব সহ গাড়িতে থাকা সবাই প্রায় হুড়মুড় করে সামনে ঝুঁকে গেল। আরাব ড্রাইভার রতনকে বলে, এই শালা মাদার, তোর হোস সমস্যা হচ্ছে? ব্রেক মারলি কেন? মরে যেতাম যদি, শালা খাওয়া পোলা। সরি ভাইয়া, সামনে একজন দাঁড়িয়ে আছে। মুজিবের মেজাজ বেশ খারাপ। বহুদিনের ইচ্ছা পূরণ হতে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে এমন বাধা পাবে মুজিব তা ভাবতেই পারেনি। প্রচন্ড রকম বিরক্তি নিয়ে বলে, আরাব ভাই, সামনে দাঁড়িয়ে থাকা না ছেলেকে আমি দেখেছি, পুরো মেজাজটাই খারাপ করে দিল। আমার নিচের না সমস্যা হচ্ছে, ঠান্ডা হচ্ছে না। মেশিনটা আমাকে দিন, আমি ওর না দিয়ে আসি। নেহা যেন প্রাণ ফিরে পেল। বাহিরে কি হচ্ছে নেহা তা একদম জানে না। কেবল গাড়ির সামনে হেডলাইটে নেহা স্পষ্ট দেখতে পায় লম্বা টুপি ঝুলিয়ে পেছনে হাত বেঁধে কে যেন মাথাটা একদম নিচু করে দাঁড়িয়ে বাইকের সামনে। এই একজন লোকের জন্য মুজিবের মতো কুত্তার বাচ্চার হাত থেকে ওর সম্মানটাকে বেঁচে গেল হয়তো। নেহা অনেক খুশি হলেও চিন্তার ছাপ তা যায়নি। মুজিব গাড়ি থেকে নামে, আরাব আর সোহাগও তার পেছনে নামে। নেহা গাড়িতে একা, কেবল ড্রাইভারের সিটে বয়স্ক রতন কাকু বসে আছে। রতন লাল নেহাকে খুব ভালো করেই চেনে, কারণ বহুবার আরাব স্যারের সাথে নেহাকে সে দেখেছে। রতন লালের কাছে নেহা তার মেয়ের মতোই লাগে। সবসময় নেহাকে সে মা বলে ডেকেছে। এমন কিছু হোক, রতন লাল একদমই যাচ্ছিল না। তাই হঠাৎ পথে বাধা পড়াতে দুজনে একটু খুশি। রতন লাল নেহার মুখ থেকে কাপড় খুলে দেয়। তখনই তারা শুনতে পায় ঠাস করে একটা গুলির শব্দ, আর গুলিটা মাথা ভেদ করে সোজা আরাফের গাড়ির কাছের সাথে এসে লেগে কাঁচ ভেঙে যায়। নেহা চিৎকার দিয়ে ওঠে। কানে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মুজিব মাটিতে পড়ে যাচ্ছে। নেহা গাড়ি থেকে নামে। আরাফ আর সোহাগ ভয় একদম পাথর হয়ে যায়। ওদের পা যেন আর চলছে না। চোখের সামনে আরাফের প্রিয় বাম হাত এভাবে মাটিতে পড়ে থাকবে লাশ হয়ে আরাফ কল্পনাও করেনি। আরাফ মুখ তুলে সামনে তাকায়। লম্বা টুপিওয়ালা ছেলেটা হাতে একটি পিস্তল সোজা আরাফের দিকেই তাক করে আছে। আরাফ ভয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। নেহা যেন আরাফের পাশে দাঁড়ায়। মুজিবের কপাল বেয়ে তাজা লাল রক্ত পিচ ঢালা মাটিতে পড়ে ছড়িয়ে যাচ্ছে চারিদিক। নেহা রক্ত দেখে জ্ঞান হারায়, ধপ করে মাটিতে পড়ে যায়। আরাফ দেখে অগন্তুক ছেলেটি তার দিকে এগিয়ে আসছে। আরাফ হাঁটু মুড়ে বসে পড়ে নিচে, চোখ দিয়ে ভয়ের অশ্রু গড়িয়ে পড়ছে শুধুই। আরাফ আর সোহাগ হাত জোর করে সামনে দাঁড়িয়ে থাকা অচেনা ছেলেটার সামনে বলতে থাকে, ভাই, আমি জানি আপনি কে। আপনি ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের লোক, কারণ আমি আর্টিকেলে পড়েছি আপনাদের নিয়ে। একটা ফটোও বের হয়েছিল আপনাদের নিয়ে। সেখানে আপনার মতো পোশাকেই দাঁড়িয়ে আছে কয়েকজন, হাতে পিস্তল, নিচে আপনাদের গ্যাং সম্পর্কে লেখা আর্টিকেল। কিন্তু আমি জানি না আপনি কে, আপনার সাথে আমার কিসের শত্রুতা। আমাকে প্লিজ মারবেন না, আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে দিন। আমি জানি আপনারা কাউকে বাঁচিয়ে রাখেন না, আমাকে ছেড়ে দিন ভাই, প্লিজ। অগন্তুক কোনো কথা বলে না। গাড়ির পাশে ভয়ে চুপসে থাকা রতন লাশের দিকে অপরিচিত ছেলেটা ইশারা করে ডাকে। রতনলাল সামনে আসে, ইশারা করে বলে কাপড় দিয়ে দুজনের চোখ বেঁধে দিতে। রতনলাল কথা মতো আরাফ আর সোহাগের চোখ বেঁধে দেয়। তারপর ইশারাতে বলে নেহাকে গাড়িতে তুলতে এবং সোজা নেহার বাড়িতেই পৌঁছে দিতে। রতন যেন তার কথা শুনতে বাধ্য। অপরিচিত লোকটার কথা মতো রতন নেহাকে গাড়িতে তোলে, তারপর সামনে এসে দাঁড়ায়। ইশারায় বলে তাকে পৌঁছে দিয়ে এদেরকে এখান থেকে নিয়ে যেতে। রতন আর দাঁড়ায়নি, সোজা গাড়ি ঘুরিয়ে জোরে টান দিয়ে ফেলে আসা রাস্তার অপরিচিত দিক ধরে চলতে থাকে। দুজন মানুষ রাস্তার এক পাশে চোখে মুখে কাপড় বাঁধা অবস্থায় বসে আছে। কেউ একজন এসে দুজনের হাত পা দড়ি দিয়ে বেঁধে দেয়। তারপর লম্বা টুপিওয়ালা ছেলেটা আরাফের কানের কাছে মুখ নিয়ে বলে, খুব মজা লাগে মানুষকে হাঁটু মুড়ে বসতে দেখলে, তাই না? আরাফ আর কিছু শুনতে পায় না। অনেকটা সময় পেরিয়ে গেল, কোনো কিছুই শব্দ শুনতে পাচ্ছে না ওরা। সোহাগ কয়েকবার ডাক দিল, আরাফ ভাই, ভাই আছেন? আরাফ ঠিকই তার পাশে থাকলেও কোনো কথা বলতে পারছে না, কারণ আরাফ এক মনে ভেবেই চলেছে
কণ্ঠটা অনেক পরিচিত, কিন্তু তবুও কনফিউজ, যেন আরাফের মনে বড় রকমের চিন্তার ছাপ ফেলে দিয়েছে। কে এই ছেলে? কণ্ঠটা অনেক পরিচিত, তবে কি সে ইনোসেন্ট চশমা পরা নাকি অন্য কেউ? সে তো এমন হবে না কখনোই, দেখতে তো গাইয়া খ্যাত আর আবুল মার্কায় লাগে। তাহলে কে হতে পারে? কেনই বা থ্রি গ্যাংয়ের লোক শেষের কথা দিয়ে বলে গেল? নেহার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। ওকে ঘিরে বাড়ির সব লোক দাঁড়িয়ে আছে। নেহা সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করতে যাবে, এখানে আমি কিভাবে এলাম? কিন্তু নেহাকে কিছু জিজ্ঞাসা করার আগেই নেহার মা বলল, কি হয়েছে তোর? হঠাৎ করেই তুই তোর ছোট চাচার বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি। নেহা কিছু বলে না, চোখটা সে বন্ধ করে। চোখের সামনে ভাসতে থাকে কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনা। বুকটা তার ধক করে ওঠে। চোখের সামনে ভাসতে থাকে মুজিবের রক্তাক্ত লাশ, আরাফার সোহাগের মুখটা। সেই সাথে কল্পনায় বিরাজিত হতে থাকে অজানা সেই লম্বা টুপিওয়ালা লোকটার কথা। কেমন যেন কাঁপুনে দিয়ে উঠল সব। কেন সে আমাকে বাঁচালো? নাকি আরবদের সাথে আগেই তার শত্রুতা ছিল? কেউ? নেহা এক মনে কথাগুলো ভেবেই চলেছে, কিন্তু কোনো উত্তর সে পায়নি। রাফিন মাথা নিচু করে বসে আছে। ওর সামনে বসে আছে পুলিশ কমিশনার ও আরো কয়েকজন উচ্চ পদস্থল কর্মকর্তারা। কমিশনার সুবীর ঘোষ রাফিনের ব্যান্ডেজ মিশ্রিত শরীরের দিকে তাকিয়ে বলল, তোমাকে এসব কারা করেছে? রাফিন কোনো কথার উত্তর দেয় না। ওর মনে কেবল ডেঞ্জার বয়েজ গ্যাং নিয়ে নানা রকম কথা ভেবেই চলেছে। তাই রাফিন বিষণ্ণ মুখ নিয়ে সবার উদ্দেশ্য বলে, স্যার, আমি জানি না, গাড়ি নিয়ে আসছিলাম, হঠাৎ রাস্তায় ওরা আমাকে দাঁড় করায়। ওদের মুখ আমি চিনি না, কারণ সবার মুখ কাপড়ে ঢাকা ছিল। আমি নামতেই ওদের মধ্যে কেউ এসে আমার মাথায় জোরে করে আঘাত করে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর যখন জ্ঞান ফিরে তখন একটা জঙ্গলের মধ্যে নিজেকে হাতে পায়ে দড়ি বাঁধা অবস্থায় দেখি। তাহলে তুমি বেঁচে ফিরলে কিভাবে? কমিশনার স্যারের কথাতে এবার রাফিন চুপ হয়ে গেল। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। সে কি বলে দেবে কারা তাকে বাঁচিয়েছে? যদি বলি তাহলে পুরো কেসটা কেমন যেন গুলিয়ে যাবে। রাফিন চুপ করেই বসে রইল। কি হলো মিস্টার রাফিন, কিছু বলছো না যে? আসলে স্যার, আমি নিজেও জানি না কিভাবে কি হয়েছে। ওরা আমাকে মারতে যাবে, তখনই পিছন থেকে আমাকে আবার কে যেন মাথায় জোরে বাড়ি দেয়। আমি ওখানে জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি আমি মেন রাস্তা মানে আমার জিপের কাছে পড়ে আছি। তারপর আমি ফোন বের করে হাবিলদারকে ডেকে হসপিটালে যাই। আমিও কিছুই বুঝতে পারছি না স্যার, কীভাবে যে কি হলো। আমিও সেসব কাল রাত থেকেই ভেবে চলেছি, বাট এর উত্তর আমি জানবই। ও, তাহলে এটা নিয়েই আপাতত তোমার কেস। কে তোমাকে আক্রমণ করেছে সব তথ্য তোমায় খুঁজে বার করতে হবে। তারপর কিভাবে সেখান থেকে চলে এসেছো সুস্থ শরীরে, সেই সবই তোমার খোঁজার দায়িত্ব এখন। ওকে স্যার। ঠিক আছে, আপাতত রেস্ট নাও, আমরা আসছি। সবাই চলে গেল। রাফিন একটু উঠে দাঁড়ালো। রাফিনের এতক্ষণ সব বানিয়ে গল্প বলাটা সবাই বিশ্বাস করবে রাফিন তা ভাবেনি। তবে সে জানে তাকে কারা হামলা করেছিল, এটাও জানে তাকে কারা বাঁচিয়েছে। কিন্তু সে কমিশনারদের কাছে কিছুই বলেনি। কেন বলেনি তার কারণ রাফিন এখনো নিজেও জানে না। সবটা কেমন যেন রহস্য রহস্য লাগছে। বারবার মন বলছে ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের বলা কথাগুলো। কিন্তু আমাকেই কেন তারা বাঁচালো? পুলিশদের সাথে তো মহা শত্রুতা ওই গ্যাংয়ের। তাহলে আমাকে কেন তারা বাঁচাবে? সেখানেই তো আমাকে আর ওদেরকে মেরে ফেলতো। তাহলে কি কোনো সম্পর্ক আছে আমার আর ওদের সাথে? না না, কেসটা যত সহজ ভাবছি ততই যেন কিছু প্রশ্ন মাথায় এসে কেসটা পুরোপুরিভাবে কঠিন করে দিচ্ছে। নিলয়, চল, আদনান সাহেব ডেকেছে। নিলয় বেলকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টেনেই যাচ্ছে। রিশাদ বাড়িতে ছিল না বলেই সে সিগারেট খাচ্ছিল। কিন্তু হুট করে রিশাদ চলে আসবে নিলয় বুঝতে পারেনি। তাই সিগারেট ফেলে রিশাদের দিকে ঘুরে তাকাতেই রিশাদ কথাটি বলে। নিলয় মুচকি হাসে, তারপর বলে, আচ্ছা চল। রেডি হয়ে নে।
তারা আর কোনো কথা বলে না, রেডি হয়ে দুইজন বের হয়। রিশাদ বাইক নিয়ে আসার জন্য যায়। নিলয় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখনই ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে মাসুমের কল। বল। সব কিছু ঠিকঠাক তো ভাইয়া? এখন অবধি সব ঠিক আছে। আচ্ছা তাহলে রাখি, টেক কেয়ার। রিশাদ বাইক নিয়ে আসে। নিলয় পেছনে উঠে আদনান সাহেবের উদ্দেশ্যে দুইজন যায়। কিছু সময় বাইক চালানোর পর তারা এসে পৌঁছায় নিজ গন্তব্যে। বড় একটি বাড়ি, চারপাশ সিকিউরিটিতে ভর্তি। মাঝবয়সী এই আদনান সাহেবের বাড়িটা বেশ বড় ও পরিপাটি। বড় এই বাড়ির সামনে মেন গেটে সবসময় দুজন দারোয়ান দাঁড়িয়ে থাকে, তবে ওদের হাতে রাইফেল। এক কথায় এরা দারোয়ান প্লাস সিকিউরিটি। আদনান সাহেবের সাথে কেউ দেখা করতে চাইলে 3 জায়গায় তাকে চেক করা হয়, নানা প্রশ্ন করা হয়, আর বড় কথা 1 মাস আগে তার পিয়ের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে তবেই দেখা করতে হবে। রিশাদ আর নিলয়ের বাইকটা বাড়ির সামনে যেয়ে থামে। বাড়ির মেন গেট সব সময় বন্ধ অবস্থাতেই থাকে। নিলয়ের বাইকটা এসে সেখানে থামতেই দারোয়ান দুইজন লোক দরজাটি খুলে দেয়। রিশাদ বাইক চালিয়ে ভেতরে প্রবেশ করার সময় নিলয়ের দিকে তাকিয়ে দুইজন দারোয়ান সালাম দেয়। অন্য কেউ হলে এই দারোয়ান লোক দুটো আধা ঘন্টা ধরে তাদেরকে চেক করত, কিন্তু নিলয় এসেছে, তারা কখনোই তাকে চেক করবে না। পুরো বাড়িটা কোথাও কোনো রকম মাটি নেই, সবটা পাকা করা। ঢাকা শহরে বিশাল জায়গা জুড়ে এই বাড়িটা। আর তার একমাত্র মালিক আদনান সাহেব। বাড়ির সামনেই বাইকটা পার্ক করে, তারপর মাথা নিচু করে নিলয় হাঁটতে থাকে আদনান সাহেবের দিকে। দরজায় সিকিউরিটির টিম নিলয়ের দিকে তাকিয়ে হেসে সালাম দেয়। নিলয় তার উত্তর দিয়ে বলে, সবাই কেমন আছেন? জি ভালো ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো। যান ভিতরে যান, আপনার জন্য উনি আজকে কোথাও বের হয়নি। রিশাদ আর নিলয় দুজনেই বড় ড্রয়িং রুমে প্রবেশ করে। ড্রয়িং রুমের ডান পাশে আদনান সাহেব সাদা পাঞ্জাবি পরে বসে টিভি অন করে সেদিকে তাকিয়ে আছে। নিলয়কে আসতে দেখে আদনান সাহেব টিভি অফ করে দেয়। আদনান সাহেবের মুখে দাড়ি নেই, ক্লিন সেভ করা, চুলগুলো একদম কালো। বয়সটা খুব বেশি না, আবার একদম ইয়ংও নয় তিনি। নিলয়ের মতোই মুখটা তার মায়াবী, কেবল পার্থক্য নিলয়ের থেকে বয়সে বেশি উনি। নিলয় সামনের সোফার কাছে যেয়ে দাঁড়ায়, মাথাটা নিচুভাবেই আছে। রিশাদের দিকে তাকিয়ে আদনান সাহেব বলে, বসো রিশাদ, আসতে কোনো সমস্যা হয়নি? না স্যার, কোনো সমস্যা হয়নি, আপনার ফোন পেয়ে সোজা চলে এসেছি। গুড। কেমন আছো তোমরা? রিশাদ কিছু বলতে যাবে, তার আগে নিলয় রিশাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ, কি কারণে উনি ডেকেছেন সেটা জিজ্ঞাসা কর, না হলে তুই বসে থাক, বল আমি গেলাম। দেখেছো রিশাদ, তোমার বন্ধু এখনো আমার দিকে না থাকে সে আগের মতো রেগে কথা বলে। নিলয়, কি প্রবলেম তোর? তার কোনো উত্তর তুমি পাবে না। কেউ কোনো কথা বলে না, সবাই কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল। রিশাদ একবার আদনান সাহেবের দিকে তাকায়, আরেকবার তাকায় নিলয়ের দিকে। নিলয় মাথা নিচু করে আঙুল ফুটাতে লাগলো, আর আদনান সাহেব নিলয়ের দিকেই তাকিয়ে আছে। রিশাদ কিছু বলতে যাবে, তখনই সবাই শুনতে পায়, হাই ডিয়ার সুইট হাজবেন্ড, এখানে কি হচ্ছে? আমাকে না ডেকে তোমরা কথা বলা শুরু করেছো, যাও তোমার সাথে আড়ি। রিশাদ আর আদনান সাহেব সেদিকে তাকায়। সিঁড়ি ভেঙে রিশাদ আর নিলয়ের থেকে মাত্র 2-3 বছর বয়সী একজন মহিলা তাদের দিকে এগিয়ে আসছে। মহিলার নাম তাহিরা চৌধুরী, তবে এখন মিসেস তাহিরা হাসান নামে সবার কাছে পরিচিত। সবসময় হাতা কাটা ব্লাউজ পরবে, গলা থেকে বুকের উপরে অনেকখানি অংশ সবসময় খুলে রাখবে। শাড়ি পরলেও নাভির অনেকটা অংশই খুলে থাকে তার। বলতে গেলে পুরো আধুনিক একজন মহিলা। রিশাদ উঠে দাঁড়িয়ে সালাম দেয়, কারণ রিশাদ ইনাকে বেশ ভালো করেই চেনেন। সালাম দিয়ে রিশাদ দাঁড়িয়ে রইলেন তাহিরা হাসানের থেকে বসার অনুমতির জন্য। তাহিরা হাসান সালামের উত্তর দিয়ে বলল, ও বসো রিশাদ, তোমাকে না বলেছি সালাম দেবে না, হাই বা হ্যালো বলবে, তা না হলে পুরি বুড়ি লাগে, বুঝতেই তো পারছো। রিশাদ মনে মনে হাসে। সে বসে তাহিরা বেগমের কথা ভাবছে। সবসময় তিনি ঢং করে কথা বলেন, এক গাদা মেকআপ, দামি শাড়ি, সাজুগুজু, ঢং করে কথা বলা তার নিত্যদিনের স্বভাব।
তাহিরা বেগম সোজা আদনান সাহেবের গায়ে গা ঘেঁষে বসে পড়লেন। কি হচ্ছে কি? তোমাকে না বলেছি আজ নিচে আসবে না, নিলয় আসবে, তবুও তুমি এখন এ সময় নিচে? তাহিরার কথা শুনে সামনে বসা নিলয়ের দিকে তাকায়। নিলয়কে দেখেই তিনি আদনান সাহেবের কাছ থেকে অনেকটা দূরে সরে যেয়ে বসে। এতক্ষণে সে নিলয়কে একদম দেখেইনি। আদনান সাহেব কিছু বলতে যাবে, তখনই নিলয় রিশাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ চল, আর এখানে থাকবো না। দেখছিস না ওনার চেয়ার লিডার চলে এসেছে। নিলয়, এইসব কি? উনি তোর মা হন? হয়, সৎ মা হয়। বয়সে আমার থেকে 2 বছরের বড়, আমার মা হয়। তুই থাক, আমি গেলাম। নিলয় আর দাঁড়ায় না, বাইরে এসে বাইকের উপর বসে। রিশাদ ভেতরেই আছে। নিলয় বাইকের উপর বসে সিগারেট ধরায়। উপরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে দেখে ওদিকে রিশাদ তখনও ভেতরে বসে আছে। এবার নাও, হলো তো? তোমার জন্যই নিলয়ের সাথে কথা বলতে পারি না। তুমি ভালো করেই জানো নিলয় তোমাকে সহ্য করতে পারে না। তাতে আমার দোষটা কোথায়? সে সহ্য করতে পারে না তো আমি করতে পারি? আমার তো কোনো সমস্যা নেই ওর দিক থেকে। আমি তো তাকে ছেলে মনে করি না কি? দেখো তাহি, এ ব্যাপারে এখন কোনো কথা বলতে চাই না। প্লিজ তুমি যাও, আমি রিশাদের সাথে কথা বলে আসি। তাহিরা বেগম চলে গেলেন। আদনান রিশাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের ডেকেছিলাম তার কারণ তোমরা কি রাতে বের হয়েছিলে? মানে স্যার? আমি কিন্তু জানি তোমরা বের হয়েছিলে, আর কি কি করেছো সেটাও জানি। ও, তোমাদের না বারণ করে দিয়েছিলাম এসবে জড়াবে না? আচ্ছা স্যার, আমি নিলয়কে বলবো। ও তো শুনবে না। আমি বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, সব খবর দিও, আর ওকে একটু বুঝিও যেন রাগ না করে। আচ্ছা স্যার। রিশাদ বের হয়। বাইরে এসে দেখে নিলয় বাইকের উপর বসে সিগারেট খাচ্ছে। রিশাদ আবার কিছু বলে না, কারণ নিলয় যখন রেগে থাকে তখন রিশাদ কিছু বলতে পারে না। রিশাদকে দেখে নিলয় সিগারেট ফেলে দেয়। রিশাদ বলে, তোকে মানা করার পরেও কাল তুই ডেঞ্জার বয়েজে যোগ দিয়েছিলি। আঙ্কেল সেটা জানে। তো মানে তুই কি তোর মায়ের কথা শুনবে না? চল বাসায় যাই, কাল ভার্সিটিতে যেতে হবে। রিশাদ কোনো কথা বলে না। রিশাদ এখন জানে নিলয় ভার্সিটিতে গেলে আগের মতো সমস্যা হবে না, কিন্তু আরাফ এবার সমস্যা না করলেও নিলয় সমস্যা করবে এটা শিওর। নিলয় আর রিশাদ বাইক চালিয়ে নিজেদের বাড়ির কাছে আসে। কাছে আসতেই দেখে রাফিন সাহেব ওদের বাড়ির সামনে পায়চারি করছে। মাথায় তার ব্যান্ডেজ, হাতে পায়ে কালচে দাগ। রাফিন ভ্রু কুঁচকিয়ে তাকায় ওদের দিকে, কারণ ওদের কাছে দামি বাইক দেখে রাফিন বেশ খানিকটা অবাক চোখে তাকিয়ে আছে। স্যার, আপনি এখানে? তোমাদের সাথে দেখা করতে এলাম। কেন জানি না মনে হচ্ছিল তোমাদের সাথে কথা বললে ভালো লাগবে। কখন এসেছেন? কিছু সময় আগে। তোমরা কোথায় গেছিলে? জি স্যার, একটু নিহাকে দেখতে গিয়েছিলাম। ও, তা এত দামি বাইকটা কার? রিশাদ কিছু বলে না, নিলয়ের দিকে তাকাই শুকনো চোখে। নিলয় মুস্কি হেসে বলে, বাইকটা আমাদের বন্ধুর, একটু ধার নিয়েছি, সে এখনই আসবে নিতে। দাঁড়ান, ফোন করি। নিলয় পকেট থেকে ফোন বের করে। কিছু সময় পর একটা কালো জ্যাকেট পরা ছেলে রিক্সা করে নিলয়দের সামনে এসে নামে। নিলয় মুস্কি হেসে বলে, এই নাও তোমার বাইক। কি ভাই, বাইকটা এনেছো? সেই কখন, আর এখন দিলে? আচ্ছা ঠিক আছে, আবার লাগবে বইল। রাফিন ছেলেটার দিকে তাকায়, পা থেকে মাথা অবধি ভালো করে দেখি নাই। এই ছেলে নিলয়দের থেকে বয়সে ছোট, কিভাবে বন্ধু হতে পারে? ছেলেটি বাইক স্টার্ট দিতে যাবে, তখনই রাফিন থামিয়ে বলে, এই ছেলে দাঁড়াও, তোমার নাম কি? জি, মাসুম। তোমার কণ্ঠটা আমার একটু চেনা চেনা লাগছে। খুব মনোযোগ দিয়ে হয়তো কোথাও তোমার কণ্ঠটা শুনেছিলাম। আমি তো আপনাকে প্রথম দেখছি, হয়তো কোথাও ভুল হচ্ছে। হতে পারে। আচ্ছা যাও। মাসুম চলে যায়। রাফিন নিলয়ের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, ভিতরে যেতে বলবে না? চলুন স্যার। স্যার নয়, ভাই বলো। তোমরা গ্রাম থেকে এসেছো, আর গ্রামকে আমি অনেক ভালোবাসি। চলো উপরে যাওয়া যাক। নিলয়দের সাথে রাফিন উপরের ঘরের দিকে আসে। নিলয় কেমন যেন উসখুস করছে।
কারণ রাফিন নিলয়দের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে। আর এটাই বড় সমস্যা। পুলিশদেরকে নিলয় সবসময় এড়িয়ে চলে। দেখা যাক পরে কি হয়। আচ্ছা স্যার, অনেকক্ষণ ধরে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করবো ভাবছি, কিন্তু করতে পারছি না। রিশাদ নিলয়ের বিছানায় বসতে যাবে তখনই রিশাদ কথাটি বলল। রিশাদের মুখে কথাটি শুনে রাফিন কিছুটা কপাল কুঁচকিয়ে তাকায়। নিলয় রুমে নেই। নিলয় ওদের জন্য কফি বানাতে গিয়েছে। রিশাদ আরাম করে বসতেই নিলয় 3 কাপ কফি নিয়ে হাজির। রাফিনের দিকে কফি বাড়িয়ে দিতেই রাফিন বলল, বাহ, ইনোসেন্ট ছেলে, কফিও বানাতে পারে দেখছি। তোমাকে দেখলে তোমার ওপরে কেউ রেগেই থাকতে পারবে না। কিন্তু আরব যে কেন শুধু শুধু তোমাকে ঝগড়া করে বুঝলাম না। রাফিনের মুখে নিলয়ের ব্যাপারে এমন কথা শুনে রিশাদ একটু শব্দ করে হেসেই দিল। রাফিন রিশাদের দিকে তাকায় আর হাসি দিয়ে রিশাদ নিলয়ের দিকে তাকায়। নিলয় চোখ দুটো গোল করে রিশাদের দিকে তাকাতেই রিশাদ থেমে যায় এবং রিশাদ মনে মনে বলে, আপনি যদি জানতেন নিলয় আসল রূপ, তাহলে হয়তো আর এটা বলতেন না। রাফিন রিশাদের হাসির কারণ জানতে চাওয়ার আগেই বলল, স্যার, আপনাকে ওই কথাটা জিজ্ঞাসা করি যেটা জানতে চাইছি অনেকক্ষণ থেকে। ও হ্যাঁ, বলো কি কথা। আপনার মাথায় ব্যান্ডেজ আর হাতে কেমন কালশিটে দাগ দেখছি, কিন্তু কেন? ও এসব, মাথায় চোট পেয়েছিলাম বাইক থেকে পড়ে গিয়ে। বাইক থেকে পড়ে গিয়েছিলেন? তাহলে হাতে কেন দড়ি দিয়ে শক্ত করে বাঁধার দাগ পড়ে আছে? মনে হচ্ছে আপনার দুটো হাত কেউ শক্ত করে বেঁধে রেখেছিল অনেকক্ষণ। রাফিন চুপ করে যায়, কিছু বলতে যেও পারল না। কফির মগে কয়েকবার চুমুক দিয়ে নিলয়ের দিকে তাকায় রাফিন। ওরা দুইজন রাফিনের দিকে উত্তর সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফিন একবার ভাবলো সত্য ঘটনাটা খুলেই বলি, আবার ভাবলো যদি তারা আবার কাউকে বলে দেয়। রাফিন কেমন যেন অহেতুক চিন্তায় পড়ে গেল। নিলয় বলল, সত্যিটা বলুন স্যার, আমরা খালি শুনবো। বলছি তাহলে। হ্যাঁ স্যার, বলুন আপনি। আর সমস্যা হলে থাক, বলতে হবে না। আচ্ছা শোনো, তোমাদের আমি মিথ্যে বলেছি। আসলে কাল রাতে আরাফের দলের ছেলেরা সাফিন আমাকে ধরে নিয়ে গেছিল। কি? তারপর কি হলো? ওরা আমাকে মেরেই ফেলতো, কিন্তু রাফিন চুপ হয়ে যায়। কফির মগে চুমুক দিয়ে রাফিন নিলয় আর রিশাদের দিকে তাকায়। দুজনেই উৎসুক জনতার মতো চেয়ে আছে রাফিনের দিকে, যেন এমন কাহিনী তারা আগে কখনোই শোনেনি। রাফিন কফিটা শেষ করে উঠে দাঁড়িয়ে টেবিলে কফির মগ দেখে আবারও ঠিক জায়গাতে যেয়ে বসে। তারপর একটু নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু তারা আমাকে মারতে পারিনি। পারবে কিভাবে? আপনি তো এমনিতেই হ্যান্ডসাম। আপনি নিশ্চয়ই ওদের সাথে লড়েছেন। লড়বেন নাই বা কেন? আপনি তো পুলিশ, আর আপনার কাজই তো অপরাধের বিরুদ্ধে লড়াই করা। আপনার মতো পুলিশ অফিসারকে ওরা তুলে নিয়ে গেছে, ভাবা যায়? ওরা সব মাটিতে পড়েছিল। ওরা কই এখন? হসপিটালে নাকি থানায় স্যার? না রিশাদ, আমি কিচ্ছু করিনি। আমাকে যখন কপালে পিস্তল ঠেকিয়ে মারতে যাবে, তখনই একটা গ্যাংয়ের ছেলেরা এসে আমাকে ওদের থেকে বাঁচায়। গ্যাং মানে কি? গ্যাং, নাম ডেঞ্জার বয়েজ গ্যাং। গ্যাংয়ের ছেলেদের মধ্যে যে নেতৃত্ব দিচ্ছিল সে আমার সামনেই একটা ছেলেকে মেরে ফেলে, আর বাকি দুজন মানে সাফিনকে ছেড়ে দেয়, পরে আমাকেও বাঁচিয়ে ছেড়ে দেয়। ও, ডেঞ্জার বয়েজ আবার কারা স্যার? নিলয়ের মুখে এমন কথা শুনে রিশাদ আবার শব্দ করে হেসে দিল। নিলয় রাগের দৃষ্টিতে রিশাদের দিকে তাকাতেই রিশাদ থেমে যায়। রাফিন রিশাদের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুমি নিলয়ের কথা শুনে এমনভাবে হাসলে যেন নিলয় খুব ভালো করেই গ্যাংটাকে চেনে। আরে ভাই, ওই গ্যাংকে নিলয়ের মতো হাবাগোবার লোক কেন, আমি নিজেও তা চিনি না। নিলয়, তোমরা কি কোনোদিনও নামও শোনোনি এই গ্যাংয়ের? অনেক আগে একটা আর্টিকেল বের হয়েছিল, প্রথম পাতায় গ্যাংটা নিয়ে অনেক কিছুই লেখা ছিল। ছবিও দেখেছিলাম, লম্বা কালো টুপি পরা একটা ছেলে। তারপর আর জানি না স্যার। আমিও পরেই জেনেছিলাম। ওদের তাণ্ডব আমাকে মুগ্ধ করে। কোনো প্রকার ছিটেফোঁটা প্রমাণও রাখে না তারা। অবশ্য ওদের কাজ কাউকে বাঁচিয়ে না রাখা। তাহলে আপনি বাঁচলেন কেন স্যার? এটাই তো রহস্য। আসলে স্যারের সাথে তো ওনাদের মনে হয় কোনো শত্রুতা নেই।
আবার হতেও পারে স্যার ওদের বন্ধু। হয় না এমন, যেমন ধরো আমাদের সাথে স্যারের বন্ধুত্ব রয়েছে। রিশাদের কথা শুনে নিলয় জোরে জোরে কয়েকবার কাশি দিল। রিশাদ মুচকি এসে রাফিনের দিকে তাকিয়ে আছে। রিশাদ জানে এখন নিলয়ের দিকে তাকালে চোখ রাগানি দেখতে হবে তার। আচ্ছা শোনো, তোমরা যেন আবার কাউকে বলো না এ ব্যাপারে। আর তোমাদের ভার্সিটিতেও যাওয়ার দরকার নেই নিলয়, ওরা খুব খারাপ। আচ্ছা স্যার, ঠিক আছে। দুইজনের সাথে রাফিন আরও কিছু সময় কথা বলে চলে যায়। নিলয় আর রিশাদ যেন হাঁপ ছেড়ে বাঁচে। পকেট থেকে ফোন বের করে মাসুমকে কল দিয়ে বলে, মাসুম, বাইকটা নিয়ে চলে আয়। কোথায় আছিস এখন? বাইকটা থাক না, কিছু সময় আফরিনের সাথে একটু ঘোরাঘুরি করব। আফরিনটা আবার কে? আর ওই যে রাফিয়ানে যে ছিল সেই আফরিন। হারামি, রাফিয়ান চ্যাপ্টার শেষ। আচ্ছা যা ঘরে। নিলয় দুই পকেটে হাত গুজে ভার্সিটিতে প্রবেশ করে। চোখে চশমা তার। দূর থেকে নিলয় দেখতে পায় প্রতিদিনের সেই জায়গাটাতে আরাফদের বসে থাকতে দেখতো, সেখানে তারা নেই। তবে ওদের বদলে একদল সিনিয়র আপুরা বসে আছে। নিলয় মনে মনে একটু অসুখী হলো, কারণ সে চেয়েছিল আরাফ তাকে আর রাগ করুক, কিন্তু না, এমন হয়নি। অবশ্য না হওয়ারই চান্স ছিল বেশি। নিলয় মেয়েগুলো একটু সামনে আসতেই শুনতে পায় ওদের মধ্যে লিডার গোছের একটা মেয়ে গিটার হাতে গান গাইছে। ও পোলারে পোলারে তুই অপরাধী রে, আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরে দে, আমার ভালোবাসার সাথে খেলার অধিকার দিল কে, এখন তুই শালা অপরাধী, তোর ক্ষমা নাই রে। নিলয় কপাল কুঁচকিয়ে তাকায় ওদের দিকে একটু। ভার্সিটির লাইফের সময়গুলো বড়ই অন্যরকম। যা ইচ্ছে ক্যাম্পাসের সিনিয়ররা অনেক কিছুই করতে পারে, গায়ে উঠাতে পারে যে কোনো ধরনের পোশাক। নিলয় ক্রস করতেই গানটা থেমে যায়। যে গাইছিল সে নিলয়কে ডাক দেয়, ওই সেক্সি পোলা, মিস্টার নিলয়, আরাফের প্রধান শত্রু, মেয়েদের জামা পরবা নাকি? নিলয় থেমে যায়। নিলয় ভেবেছিল হয়তো আর কিছুই হবে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে এবার বড় কিছুই হতে চলেছে তার সাথে। নিলয় একটু তাকিয়ে কিছু না বলেই চলে। এক পা ফেলে আগিয়েছে, তখনই কে যেন পেছন থেকে ওর ব্যাগ টেনে ধরেছে। তাকিয়ে দেখে সেই মেয়েগুলো, আর ঠিক ওদের পেছনে আরাফ দাঁড়িয়ে। আরাফের সাথে সাফিন আর সোহাগ রয়েছে। নিলয় মাথাটা নিচু করে নেয়। আরাফ কাছে আসে, মেয়েগুলো সরে যায়। আরাফ নিলয়ের জামার কলার ধরে হ্যাঁচকা টান দেয়। নিলয় পড়ে যেও পড়ল না। আরাফ বলে, শুনলাম নাকি তুই নেহাকে ভালোবাসিস? ভাই, যাক করেন প্রতিদিন ঠিক আছে, কিন্তু কেন মিথ্যা দোষ দিচ্ছেন? নেহাকে আমি ঠিকভাবে চিনিই না। ওর চাচাতো বোন অনু আমাকে বলেছে নেহা নাকি তোর কথা সব সময় বলে। কি করেছিস ওর সাথে? ভাই, আমি কিছু জানি না ভাই, প্লিজ ভাই আমাকে ছেড়ে দিন। চুপ শালা, তোকে মেরে ওপরে পাঠাবো, তোর কোনো খবর হবে না শালা। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। আরাফ কিছু বলতে যাবে, তখনই কোথা থেকে দৌড়ে রিশাদ চলে আসে। রিশাদ নিলয়ের খুব কাছে দাঁড়িয়ে আস্তে করে বলে, কিরে, কি করবি? জ্যাক সহ্য করবি? নিলয় মুস্কি হেসে বলে, রিশাদ তখনই বলে, ভাই ওকে ছেড়ে দেন, ও কিচ্ছু জানে না ভাই। কেন শুধু আমাদের ইয়াক করেন আপনারা? তোর সমস্যা কেন? ওই এই বেটাকে আজ ন্যাংটা করে খালি মেয়েদের প্লাজো পরে ভার্সিটিতে ঘোরাবি, আর নিলয়কে পুরো হিজড়ে সাজিয়ে মেয়েদেরকে টিচ করানোর জন্য ব্যবস্থা কর। আরাফের কথা শুনে সবাই জোরে জোরে হেসে ওঠে। নিলয় প্রায় কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাদের দয়া করেন, আমাদের সাথে এমন করবেন না। আপনাদের কি ক্ষতি করেছি আমি? কেন এমন করেন? আমি কখনো আর আসবো না এই ভার্সিটিতে। চুপ শালা, তুই নেহাকে কেড়ে নিয়েছিস ভাইয়ের লাইফ থেকে। তোকে তো এমনি এমনি ছেড়ে দিব না, দেখি তোকে কে বাঁচায়। ওই নিধি, নিলয়কে তুই নিয়ে যা, চুরি শাড়ি পরিয়ে দিস। আর নারী যদি কোনো পুরুষকে ধর্ষণ করে তাহলে কোনো কেস নেই। ওকে, তোরা পুরুষও ধর্ষণ করিস? চুপ শালা, তুই সব সময় বালের মতো কথা বলিস, যা ভাগ।
আমরা রিশাদকে নিয়ে যাচ্ছি। রিধি নিলয়কে নিয়ে যায়। নিলয় বারবার বলতে থাকে, আপু প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনারা এমন করতে পারেন? ওই মাহি, এ ব্যাটা তো বেশি কথা বলে, যা তো তোর শাড়ি টান। আর শোন গান্ডু ছেলে, আমরা হলাম এইখানকার লোকাল, পুরো ভার্সিটি আমাদের দখলে, আমরা যা বলবো তাই। আমাকে ছেড়ে দিন আপু প্লিজ, আপনাদের তো কোনো ক্ষতি করিনি। তুই করিস নাই, তবে আরাফের জন্য আমি সব করতে পারি। আমি আরাফের সত্যিকারের ভালোবাসা, আর নেহা তো জাস্ট টাইম পাস। তোকে কাজ করতে পারলেই আরাফ পুরোপুরি ভাবে আমার। নিলয়ের কোনো কথা কেউ শোনে না। হঠাৎ সবাই থেমে যায়। নিলয় সবার দৃষ্টি খেয়াল করে, সেদিকেই তাকায়। দেখে কালো রঙের দুটো পাজেরো গাড়ি আর দুটো বডিগার্ড ভ্যান প্রবেশ করে। নিলয় অবাক হয়ে তাকায়, কারণ গাড়িগুলো নিলয়ের খুব পরিচিত। গাড়িগুলো আদনান সাহেবের। নিলয়, আরাফ আর তার লোকেরা অবাক হয়েই তাকিয়ে আছে। এমন প্রভাবশালী লোক এরকম ছোট জায়গাতে আসবে, আরাফ তা ভাবেনি। সবাই তাকে এক নামে চেনে, কিন্তু উনি এখানে কেন? গাড়িটা সোজা রিশাদের কাছে যেয়ে থামে। আদনান সাহেব গাড়ি থেকে নামার আগেই আরাফ রিশাদের জামার কলারটা ছেড়ে দেয়। আরাফ জানে আদনান সাহেব যতটা প্রভাবশালী তার থেকে বেশি পাওয়ারফুল। ঢাকা সিটির সব প্রশাসন ও নেতা উনি জাস্ট 2 মিনিটে কিনে নিতে পারে, তবে জেন্ডার বয়েস গ্যাং ছাড়া। আরাফ মনে মনে এসবই ভেবে চলেছে। রিশাদ আরাফের দিকে তাকিয়ে বলে, নে এবার আমাকে মারবি না? দেখি কত সাহস তোর। আমার আঙ্কেল ইনি, আর ভালো চাস তো নিলয়কে ছেড়ে দে। আরাফ রিশাদের কানের কাছে মুখ নিয়ে বলে। আরাফ রিশাদের সাথে কথা বলে নিধিকে ইশারা করে নিলয়কে ছেড়ে দিতে বলে। নিলয় জোরে হেঁটে রিশাদের পেছনে এসে দাঁড়ায়। আরাফের দিকে তাকিয়ে নিলয় মুচকি হাসে। আরাফ কিছু বলতে যাবে, আদনান সাহেব ঠিক তখনই বলে, তোমার নাম আরাফ তাই না? তোমার বাবা একজন মেয়র, তোমার চাচা একজন বড় রাজনীতিবিদ, তোমার ওই চাচার ছেলে কি যেন নাম? ও হ্যাঁ, অর্ক। ও নাকি ঢাকা সিটির টপ মাস্তান। এসবের জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি না, তোমাকে একটা সুযোগ দিলাম, চরিত্রটা ঠিক করো, না হলে পরে কিন্তু তোমার জন্য তোমার পরিবারের সদস্যদের সমস্যা হতে পারে। যাও সামনে থেকে। আদনান সাহেবের কথা শেষ হতেই আরাফকে টানতে টানতে সাফিন নিয়ে চলে যায়। রিশাদের দিকে আরাফ চেয়ে থাকে। রিশাদ মুস্কি হেসে মনে মনে বলে, আদনান সাহেবের গাড়িতে করে ওরা দুইজন চলে যায়। আরাফ কেবল ফ্যালফাল করে তাকিয়ে থাকে সেদিকে। আরাফ ফোন বের করে ফোন বুকে থাকা অর্ক ভাইয়া বলে সেভ করার নাম্বারে কল দেয়। উপাস থেকে রিসিপ্ট করতে আরাফ বলে, ভাইয়া 3 জনকে মারতে তুমি কত টাকা নিবে? উপাস থেকে অর্ক বলে, কি বলছিস এসব? মানে কি হয়েছে? ভাইয়া বলো না কত টাকা লাগবে তোমার? কাকে মারতে হবে বল। আজ রাতে 2টাকে তুলে আনবো। আমাদের বাড়ির পিছনে যে পুরনো গোডাউনটা আছে সেখানে চলে আসবে প্লিজ। তুই কি ওনাকে ভালোবাসিস? অনুর ইহেম কথা শুনে নেহা হা হয়ে তাকিয়ে থাকে অনুর দিকে। নেহা ঠিক কি বলবে খুঁজে পাচ্ছে না। নেহা অনুর দিকে তাকিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। নেহা কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, এইসব বিষয় নিয়ে আর কখনোই ইয়ার্কি মারবি না বলে দিলাম অনু, নয়তো মানুষের প্রাইভেসি বলে যে কোনো বিষয়ই থাকবে না। অনু নেহার দিকে তাকিয়ে হাসে। অনুর হাসির কারণ নেহা বুঝতে পারে না। নেহা প্রসঙ্গ পাল্টে বলে, তোর রিশাদের কি খবর বল? আমার রিশাদ মানে ওই ছেমড়ি, কি বলিস এসব? তুই কি ভাবছিস আমি কি কিছুই জানি না যে তুই নিলয়ের সাথে থাকা ওই রিশাদকে ভালোবাসিস, আর রিশাদও যে তোকে ভালোবাসে সেটা কি আমি জানি না ভেবেছিস? তো জানলে জানবি, তাতে কি হয়েছে? তুই যে নিলয়কে ভালোবাসিস সেটা তো বলছিস না। ওকে, আমি কেন ভালোবাসতে যাব? এ মা, তাই নাকি? তাহলে সারাদিন যে বলিস নিলয় দেখতে ইনোসেন্ট, কি যেন ওর চোখে আছে অনেক মায়া ইত্যাদি ইত্যাদি। আহারে অনু চুপ থাক, আমি ভাবছি সেই দিনের রাতের কথা। কোন দিন? যেদিন তোকে আরাব ভাইয়ের ড্রাইভার রেখে দিয়ে চলে গেছিল সেদিন? কিন্তু এইটা ভেবে পাচ্ছি না তুই সব দেখার পরেও বাড়িতে কেন বলিস নাই?
সেটা পরে বলবো, তুই কিন্তু বলিস নাই সেদিন রাতে কি হয়েছিল। আচ্ছা, সেটাও পরে বলবো তোকে। আরাফ, সাফিন আর সোহাগ অনেক রাতে ড্রিঙ্কস করে নিলয়দের বাড়ির দিকে যাচ্ছে। রাত তখন 1টা ছুঁই ছুঁই। সাফিন বলে, ভাই ড্রিঙ্কস করে কি কিডন্যাপ করা যায়? আরে গাধা, দুটো চান্দুকে তুলতে আবার ফ্রেশ মাইন্ড থাকা লাগে নাকি? দেখিস না যে আমার কলার ধরলে কেমন কান্না করে দেয়। আর ভয় পাস না, আগেই আমার আরও কয়েকজন ছেলে ওদের বাড়ির সামনে গিয়ে অবস্থান নিয়েছে। আমরা যাব, মাল দুটোকে তুলে আনবো আর নিয়ে চলে আসবো। বাকিটা তো অর্ক ভায়া করবে। এখন চল।